দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ১০০ দিনের সরকারের অর্জন, অর্থনীতি, পরিকল্পনা, নির্বাচন নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে জনগণকে আশাবাদী হতে বলেছেন। সেই সঙ্গে ষড়যন্ত্র আশঙ্কার কথা বলেছেন, দেশবাসীকে সাবধান হতেও বলেছেন। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এই অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন এবং প্রধান উপদেষ্টার ভাষণ। এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। দুজন অতিথি আছেন, একটিও পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে আছেন আজাদ মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং আমার সঙ্গে আছেন রুহিন হোসেন প্রিন্স, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করি। আমি একটু রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে, সেটি এবং আজকে এই উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সব কিছু মিলে একটু ছোট করে যদি এই দুটির মূল্যায়ন করেন। না, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো একটা দীর্ঘ সময়ের, সম্ভবত প্রায় ৩৪ মিনিট, এবং প্রায় আমি বলবো সব বিষয়ই বিস্তারিত আলোচনা করেছেন। এবং এর মধ্যে আমাকে যদি বলেন, যতটুকু বুঝছেন যে শুনতে পেরেছি, কালকে তো আরও পত্রিকার মাধ্যমে বিস্তারিত জানতে পারবো, তাতে হচ্ছে অনেক কিছু খোলামেলাভাবে বলেছেন। সুতরাং সেটি আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক, কারণ আমরা আমাদের যা বাস্তবতা সেটাই বলে যাওয়া উচিত। আর একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা, সে কতগুলো বিষয় তিনি বলেছেন, সে জিনিসপত্রের দাম থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত। সুতরাং সেই জায়গাগুলো তিনি বলেছেন, নিহত আহতদের কথা বলেছেন। আবার একটা পতিত গোষ্ঠী, তার যে কি বলবো, যে আপনার ষড়যন্ত্র এবং অন্য বিষয়ে বিভিন্ন জায়গায় সে পয়েন্টগুলো তিনি বলেছেন। সেটা আমি বলি যে একটা পজিটিভ জায়গা বটেই। আমাদের অর্থনৈতিক যে সংকটগুলো এবং যেভাবে তারা তথ্য আগের মতো হাইট না করে যেটা সামনের দিকে নিয়ে এসেছেন, এটাকে আমি পজিটিভ হিসেবে দেখতে চাই। এটাই এখন মানুষের কাছে মনে হতে পারে, কারণ এটা একটু মনে রাখা দরকার যে ১০০ দিন এটা হয়তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই অর্থে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার এবার না যে একটা নর্মাল পরিস্থিতির পরে নর্মাল দায়িত্ব পেয়েছে। একটা নর্মাল পরিস্থিতিতে প্রশাসন নাই, প্রশাসনের আপনার বিরুদ্ধ শক্তি যারা আছে তারা সেই জায়গা থেকে এসে আবার তারা বসছে। সুতরাং সেরকম একটা পরিস্থিতির মধ্যে আসছে। সেটা অবশ্য ১০০ দিন সেই বিবেচনায় আপনাকে দিন হিসাব করতে হয়। কিন্তু আবার উল্টা দিকে বিবেচনা করলে যে পরিমাণ জনসমর্থন, এটা অন্য কোনো সরকারের পক্ষে সেইটা পাওয়ার সুযোগ ছিল না। সেই বিবেচনায় মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাগুলোতে মানুষ আসলে কাজ দেখতে চায় আমাকে যদি বলেন। সুতরাং এই ভাষণের থেকে বিষয়টা দাঁড়াচ্ছে এই, এবং সেটা হচ্ছে যে আমি কথাটাকে এরকম অনেকেই হয়তো প্রথমে নির্বাচন পয়েন্টটাকে বলেন, কিন্তু আমার বিবেচনায় নির্বাচন পয়েন্টটাকে আমি প্রথমে বলতে চাই না। প্রথমে হচ্ছে যে দুঃশাসন ছিল, অপশাসন ছিল, তার মধ্য দিয়ে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা একদিনে চলে আসবে না, তার একটা ধারাবাহিকতা কিন্তু রক্ষার প্রচেষ্টা চলছে, সেটা একটি দিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, দেশের তো সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম, উৎপাদন খরচ কমবে না বাড়বে, আর সে জিনিসপত্র কীভাবে কিনবে, সেই জায়গাটা আমাকে যদি বলেন যে আরেকটু কংক্রিট পজিশনগুলো জানতে পারলে ভালো হতো। একটা কথা বলা হয়েছে যে কার্ডধারীদের জায়গাটা, কিন্তু আমাদের দিক থেকে বক্তব্যটা যেটা ছিল, অন্ততপক্ষে এইটা যদি হতো যে আমরা একটা সার্বজনীন রেশন ব্যবস্থা করব। আমি কালকেই করতে বলছি না, কিন্তু এটা একটা নীতিগত ডিসিশন যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি, হয়নি। কারণ আমাদের দেশের কদিন আগেও দেখবেন বলা আছে ২৭% মানুষ একেবারে অতি দরিদ্রের মধ্যে আছে। তথ্য কিন্তু আরও অনেক আছে, আমি সেদিকে যাচ্ছি না। সুতরাং মানুষকে তো আগে, তার মানুষ বলতে আমি সাধারণ মানুষ মিন করছি, আমি আপনি না, কিন্তু আমরা হয়তো অন্য চিন্তা করব। সেই জায়গাটার একটা ফ্যাক্টর আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেছেন, ঠিকই আছে, প্রশাসনেই। কিন্তু আমি কয়দিন আগে গ্রাম এবং উপজেলা এলাকায় দলীয় কাজে গিয়েছিলাম, এবং আমাদের ১৫ দিনব্যাপী সারা দেশে আমাদের বন্ধুরা ছিল, তাদের কাছ থেকে আজকে যে রিপোর্ট নিলাম, তাতে গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আইন শৃঙ্খলাটা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করছে। সুতরাং এই জায়গাগুলোতে আরও বেশি শার্পলি কংক্রিট পজিশনগুলো বোঝা দরকার বলে মনে করি। আর এইটা তো খুবই জরুরি, এই পয়েন্টে একটু বলি, যেহেতু আজাদ ভাই আছেন, যে আমাদের তো একটা প্রধান কাজ যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের বিষয়টা, এবং উনি উপস্থিত ছিলেন বলে একটা কথা আমি না বলে পারছি না, যে আমরা ৫ই
গত মাস অর্থাৎ কি অক্টোবর যখন দেখা করলাম, আমরা বাম জোটের একটা লিখিত বক্তব্য যেটা দিয়েছিলাম তাতে আহতদের কথা ছিল, নিহতদের তো বটেই, এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অন্য আলোচনা বাদ দিয়ে ওটাই তিনি শুরু করলেন। করে উনি একটা ব্যাখ্যা এক অর্থে দিলেন, উনি ছিলেন বলে আমি সামনে বলছি, যে উনি বললেন যে আসলে আমরা এই করছি কিন্তু এইটা আমাদের প্রচার প্রপাগান্ডা যথাযথ হচ্ছে না। আমরা একটু হেসে দিয়ে বললাম যে আপনি একটা সরকার, তাহলে এই মেকানিজম প্রবলেম, এটা তো ঠিক না, এটা করেন। কিন্তু আমি একটু দুঃখের সাথে বলছি, এটা তো 5ই অক্টোবর বললেন, তাহলে এই আমাদের আহত বন্ধুরা তারা কেন 11, 12, 13 মানে এই সময়কালে এই যে তারা রাস্তায় নেমে এলো, এইগুলো করলো, তাহলে কমিউনিকেশন কোথায় গ্যাপ, সংকটটা কোথায়? আমরা আশা করব মনে রাখেন এই ধরনের এটাকে ছোট ঘটনা তো মোটেই না, কিন্তু হয়তো কাজ হচ্ছে আমরা জানছি না, যেটা উনি আজকে অনেক সুনির্দিষ্ট করেছেন। সেইটা না হলে মনে রাখতে হবে যে এই দীর্ঘ অপশাসনের সুযোগে পতিত গোষ্ঠী যেমন আছে, দীর্ঘদিন অগণতান্ত্রিকতায় কিন্তু অগণতান্ত্রিক শক্তি তারা ফুলে ফেপে উঠেছে, যাকে আমরা অপশক্তি বলি। মনে রাখতে হবে আমাদের দেশের বাইরে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশগুলো আছে, তারা চাইবে যে এটা দলীয় সরকার না, পারলে করা তো করি কিনা, এটা কঠিন, সেটা অন্য আলোচনা, কিন্তু তারা চাইবে নানাভাবে প্রভাব বিস্তার করতে তাদের স্বার্থ রক্ষায়। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের জাতির ঐক্যবদ্ধতাই একটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা বিবেচনা আসবো। আমি তো আজাদ মজুমদার আপনার কাছে আসবো। আমি রহিন হাসান প্রিন্সের একটি কথা দিয়ে আপনার কাছে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যখন এই সরকার দায়িত্ব নিল তখন বাংলাদেশের একদম অ্যাবসোলিউট যদি বলি জনপ্রিয়তা এই সরকারের প্রতি আছে, সমর্থন এই সরকারের প্রতি ছিল। 100 দিন পার হয়ে আসে আপনাদের মূল্যায়নটা কি? অনেকেই বলছেন যে সমর্থন বা জনপ্রিয়তা একটু কমেছে বা মানুষের মধ্যে একটু অস্বস্তি আছে, আমরা নানা ধরনের বিক্ষোভ দেখছি কিংবা নানা ধরনের না পাওয়ার একটা ব্যাপার আছে। প্রধান উপদেষ্টা অফিসের আসলে বা সরকারের যদি বলি মূল্যায়নটা কীরকম, যে 100 দিন পরে এসে সরকারের জনপ্রিয়তাটা কোন জায়গায় আছে? আমরা তো মনে করি যে সরকার জনগণের জন্য কাজ করছে। এই 100 দিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা সরকার জনগণের জন্যই কাজ করেছে। এখন কাজ কতটুকু করতে পেরেছে এটার মূল্যায়নের ভার জনগণের হাতে। জনগণের প্রতিনিধি হয়ে যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় আছেন তাদের কাছে খুব ভালো হতো আসলে এই প্রশ্নটা যদি আপনি প্রিন্স ভাইকে করতেন, তাহলে উনি আরও ভালোভাবে বলতে পারতেন যে সরকারের জনপ্রিয়তা কতটুকু। আমরা সেই অর্থে এখনও জনপ্রিয়তা যাচাই করিনি, কারণ আসলে আমরা আমাদের জনপ্রিয়তার চেয়ে বড় লক্ষ্য হচ্ছে একটা সুনির্দিষ্ট নির্বাচন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের যারা প্রতিনিধি তাদের হাতে পৌঁছে দেওয়া। আমরা মনে করি যে আমাদের 100% জনপ্রিয়তা আছে এই কারণেই যে এই মুহূর্তে যে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের সমর্থন আমাদের সরকারের প্রতি আছে। এই রাজনৈতিক দলগুলোর যদি জনসমর্থন থেকে থাকে তাহলে তাদের সেই সমর্থন আমি মনে করি যে আমাদের সরকারের জন্যও আছে। আমরা শুধুমাত্র কাজ করছি জনগণের জন্য, এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে তাদের সাথে কথা বলে নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণেও কিন্তু এটা বলেছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো তারাই আসলে ঠিক করবেন আমাদের রাজনৈতিক গতিপথগুলো কী হবে। তো তাদের যেহেতু জনপ্রিয়তা আছে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা যেহেতু তাদের প্রতিনিধিত্ব করি এবং তাদের সমর্থন নিয়ে কাজ করছি, তাহলে আমরাও মনে করি যে আমাদেরও 100% জনপ্রিয়তা আছে। আমি একটু আবার ভাষণে চলে যেতে চাই, প্রধান উপদেষ্টা ভাষণে আমি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করি। সেটা যেটি সব জায়গায় টপ লাইনটাই করেছে আজকে নিউজে, যেটা হচ্ছে যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ করে সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, এবং তা হবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের মাধ্যমে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাইব যে আসলে এই যে আজকে নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন, আসলে অনেক সময় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা, আসলে মূল বক্তব্যটা কি, তিনি আসলে কী মেসেজটা দিতে চাইলেন? মূল বক্তব্য হচ্ছে আমাদের প্রথমেই বলেছেন উনি যে আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে আসলে একটা সুন্দর নির্বাচন। এই নির্বাচন করে একটা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল যারা আছে, জনগণের যারা প্রতিনিধি আছে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা, ক্ষমতা স্মুথ একটা ট্রানজিশন করা, এটা হচ্ছে মূল বক্তব্য। এর বাইরে আসলে অন্য কোনো কিছু নেই। এবং উনি কিন্তু বক্তব্যে বলেছেন যে আমাদের দেশে প্রায় দেখা যায় যে 1-2 বছর পর পরই একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। সাংবাৎসরিক একটা শব্দ উনি উচ্চারণ করেছেন, যে সাংবাৎসরিক যে রাজনৈতিক সংকটগুলো হয় এই সংকটগুলো যাতে না হয়, একটা স্থায়ী একটা বন্দোবস্ত যাতে তৈরি করা যায়, যাতে পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়াগুলো স্মুথ হয়, এবং শুধুমাত্র এই নির্বাচন না, পরে আরও যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলো যদি যাতে সুন্দর হয়,
সেটার জন্য কিছু প্রয়োজনীয় সংস্কার করা, এটা হচ্ছে সরকারের আরেকটা লক্ষ্য। নির্বাচনের জন্য যে প্রসেসগুলো দরকার একটা সুন্দর নির্বাচন করার জন্য, তার কিছু প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটাকেই উনি মেন করেছেন যে আসলে ট্রেনটা যাত্রা শুরু করেছে। এই প্রসেসগুলো কিন্তু অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকবে এবং যত এই প্রসেসগুলোর পাশাপাশি সংস্কারের কাজগুলোও চলতে থাকবে, যে সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে। সংস্কারের প্রস্তাবনাগুলো পাওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে এই প্রস্তাবগুলোর মধ্যে কতটুকু বাস্তবায়নযোগ্য এখনই, কতটুকু আমরা পরবর্তী সরকারের জন্য রেখে যাব, বা কতটুকু আমরা দীর্ঘমেয়াদে বাস্তবায়নের চেষ্টা করব, আমাদের যে সরকারি দেশে থাকুক তারা বাস্তবায়ন করবে। কিন্তু সংস্কারের মূল লক্ষ্যটাই হচ্ছে আসলে দেশের যে গুণে ধরা নানা ক্ষেত্রে যে সিস্টেমগুলো যেভাবে করাপ্ট করে ফেলা হয়েছে এগুলাকে ঠিক করা, এবং এইটার মধ্যে একটা অন্যতম বড় সিস্টেম যেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে নির্বাচনী সিস্টেম। সেই সিস্টেমটাকেও ঠিক করা হচ্ছে আমাদের আরেকটা বড় লক্ষ্য। তো যদি আপনি লক্ষ্য বলেন তাহলে সরকারের মূল লক্ষ্য একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়া, এটাই হচ্ছে আসলে সরকারের মূল লক্ষ্য। আর পাশাপাশি দৈনন্দিন সরকার পরিচালনা করার কাজগুলো তো আছে। আচ্ছা, রুহুল হোসেন প্রিন্স, আপনাকে জানতে চাইব, রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে কি আপনি এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের সমাধানটি পেয়েছেন? না, এটা সুনির্দিষ্ট হয় নাই, সুনির্দিষ্ট হয়নি। এটা হচ্ছে আমার কুইক আনসার। তার আগে একটু কথা বলি, আপনি আগের সূত্র ধরেই আনি, যেটা ভাই বলেছেন যে এটা প্রিন্স ভাইকে জিজ্ঞেস করতে পারতেন। আমি খালি ওটা এক বাক্যে বলি, বাস্তবতা হয়েছে কি আমাদের দেশের মানুষের তো প্রত্যাশা বেশি, আর এর কয়দিন আগে তো কিছুই বলতে পারে নাই, বুঝছেন, তাকে ভয়ের রাজত্বের মধ্যে থাকতে হয়েছিল। সুতরাং সেই প্রত্যাশা থেকে সাধারণ মানুষ কিন্তু আশাহত হচ্ছে। আমি এইটুক বলেই থামলাম। সুতরাং এইটাকে বিবেচনা করতে হবে। আমি এটা সত্য না মিথ্যা ওই তর্কে না যেয়ে বলছি যে ওই আশাহতটাকেই তুলে আনার কাজটার দায়িত্ব কিন্তু সরকার দৃশ্যমান কাজ করতে হবে, এবং আমাদেরও বটেই যা দায়িত্ব আছে এটা করতে হবে। এইবার আসি ওই যেটা আমি বললাম যে সুনির্দিষ্ট হয়নি, কথাটা কেন বললাম, যে মানুষের অন্যান্য কাজ, এর আগে আমি দ্রব্যমূল্য এবং অন্যটা বললাম, নির্বাচনের বিষয়ে যেটা চায় মানুষের দিক থেকে, কারণ মনে রাখতে হবে যে গত এই তো এক যুগ ধরে কোনো কেউ ইলেকশন মানে ভোটই দিতে পারে নাই, তারা ভোটার কেউ হওয়া না হওয়া এইটা আছে। সুতরাং সবাই উন্মুখ হয়ে আছে একটা ভোট দিতে হবে। কিন্তু ভোট আবার আমরাও তো যেন তেন ভোট চাই না, এটা কারেক্ট যে আমরা এমন একটা পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে, ওইটার কিন্তু আমূল সংস্কার করেই নির্বাচন চাই। আমাদের কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের পরিষ্কার বক্তব্য, ওইটা করতে হবে, এবং এই সাথে এমন একটা সিস্টেম করতে হবে যাতে এটা নির্বাচনের কথা না হয়। ধরুন কোন সরকারের অধীনে হবে, আমি দুই তিনটা কথা বলি। ধরুন কোন সরকার অধীনে হলো, ওই সময় প্রশাসনের ভূমিকা কী হবে, পুলিশের ভূমিকা কী হবে, অন্তত পক্ষে তাই। আর নির্বাচন কমিশন এমন কতগুলো সিস্টেম করব, টাকার খেলা বন্ধ হবে, পেশিশক্তি বন্ধ হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ হবে, আর প্রশাসনিক কাজটাই থাকবে না, ন্যূনতম। অন্য আলোচনা বিস্তারিত গেলাম না। তাহলে সেই সংস্কারের কাজটা তো করতে হবে, এবং আমি এইটাকে পজিটিভ বলি। এবং আমাদের সাথে পাঁচই ওই আলোচনা এবং এই আলোচনার সাথে আমি কোনো সাংঘর্ষিক দেখি না। কথা ছিল যে নির্বাচনের কাজটাও চলবে, সংস্কার আলোচনাগুলোও চলবে। এবং আজকেও আমি দেখলাম এক জায়গায় উনি বলেছেন যে আমরা সংস্কারটা সব হয়তো করতে পারবো না, কিন্তু যতটুকু পারি এই সময় আমরা শুরু করব। এই জায়গাগুলো হচ্ছে একটু সুনির্দিষ্ট করতে পারলে ভালো হতো। খালি সুনির্দিষ্ট একটা আমি খালি বুঝের জন্য বলি। এখানে তিনি কিন্তু আরেকটি লাইন বলেছেন যে নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করাও যেতে পারে। আচ্ছা, ওইটা আমি আপনার যৌক্তিক সময়ের আলোচনায় আসছি। তার আগে একটা কথা খালি বলে দিচ্ছি। দেখেন, যেটা আপনিও বললেন উনিও বলছে, আমি এই জিনিসটা নিজেই বুঝতে পারি না, কারণ অতীত দিনে যখন করেছি, ধরুন এইরকম 6টা 10টা কমিটি নির্বাচনী সংস্কারের প্রস্তাব দিল, তো এইটা সব দলগুলোকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সংলাপ করে বুঝে শুনে কি সম্ভব? আমি এটাকে খুব কারেক্ট পদ্ধতি মনে করি না। কারেক্ট পদ্ধতি হতো এই যে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে তাদেরকেই বলা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কথা বলেন। কথা বলে অতীত দিনে কিন্তু আমাদের নির্বাচন কমিশন, আপনি পুরনো বইপত্র দেখেন, তাদের ছাপা বই আছে যে আমরা এই আলোচনা করেছিলাম, এই পয়েন্ট ঐক্যমত্য হয়েছে, এই পয়েন্টটা কমিউনিস্ট পার্টির গ্রহণ করতে পারেনি, অমুকের গ্রহণ করতে কারণে এই। তাহলে এইরকম একটা সুনির্দিষ্ট, আমি জানি না যদি করে দেন ভালো, ওইটা যদি সুনির্দিষ্ট করে দিতে পারতেন তাহলে কী হতো জানেন? আমি আবার ফিরে যাই, ওই যে আজাদ ভাই ছিলেন বলে আমি কথাটা আবার মানে কি বলে ওনাকে সাক্ষী রেখে বলছি। এইবারও যখন প্রধান উপদেষ্টার ওইখানে আমরা বললাম যে সংবিধান অন্য আননেসেসারি বহু বিতর্ক হচ্ছে, এটা দরকারটা কি,
উনি কিন্তু সাথে সাথে বললেন যে বলুক না, ওনারা ওনার কথা বলুক, আপনারা আপনাদের কথা বলুন, বলার পরে যতটুকু ঐক্যমত্য হয় গ্রহণ করব। এবং আরেকটু বললেন যদি অল্প কিছুতে দেখি একটু মতো আলোচনা করে পারলে গ্রহণ করবো, নাহলে যতটুকু ঐক্যমত্য হয় করবো, এটাই বলেছিলেন। তাহলে আমি বলছি সেই কাজটা যদি তো পজিটিভ, ওই যে বলছেন উনি ট্রেন চলবে, কেউ থামাইতে পারবে না, এই জায়গাটা করতে হবে। এবার লাস্ট ওইটা বলি, আমরা বারবার বলে আসছি যে ঠিক আছে সেটা আজকেই করতে আমি বলছি না, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ওনারা বলুক যে নির্বাচন সংস্কার, ওই সংস্কার আমরা কথা 1 2 3 4 এই 10টা কাজ করতে চাই, উদাহরণ দিলাম। তা দেখা গেল 10টার মধ্যে হয়তো আমরা বলতে আমি গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টিগুলো বলছি, তারা 7টা পয়েন্টে একমত হলে এই 7টা করতে হবে। এবার সরকার বললো এই 7টা করতে আমার লাগবে 4 দিন, ক্লিয়ার। আমার ধারণা তাহলে ঐক্যমতের প্রবলেম নেই। এইখানে আমি বরঞ্চ একটু বাড়তি বলতে চাই, 4 দিন লাগে বলার পর আমরা অ্যাগ্রি করলে, আমরা সর্বাত্মক সহযোগিতা করে যদি দেখি 3 দিনে শেষ হয়ে যাচ্ছে, ওকে, নির্বাচন হবে 3 দিন পরে। আবার যদি দেখা যায় না 4 দিনের জায়গায় এটা লেগে গেল 5-6 দিন, কোনো অসুবিধা নেই, 5-6 দিন পরে ইলেকশন হবে। তাহলে আপনি এই স্বচ্ছতা রাখলে, রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতা রাখার মধ্য দিয়ে করলে এটা সংকট নেই। সংকট নেই কেন, আমি আগে যেটা বলেছি ওই শব্দটাই খালি ভুলে যাই। আপনি যদি এই জায়গাকে ট্রান্সপারেন্ট না করেন তাহলে নানা ধরনের অপশক্তি নানা সুযোগ নেবে, যেটা মোটেই কাঙ্ক্ষিত। একজন দর্শক আছেন ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চাঁদপুর থেকে বলছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চাঁদপুর থেকে বলছিলাম। জি বলেন। জনাব প্রিন্স সাহেবের কাছে আমার প্রশ্ন, যে ওনারা সবসময় বলে থাকেন যে জনগণ হচ্ছে দেশের মালিক। জি বলেন। তো মালিক যদি ওনার কাছে ব্যাখ্যাটা চাইতেছে যে মালিক কিভাবে হইলো জনগণ, রাজনৈতিক নেতা যারা ওনারা এই নির্বাচিত হইয়া দেশের এই যে লুটপাট করে, তারপরে অর্থ আত্মসাৎ করে, দেশে বিদেশে টাকা পাচার করে, একজন আমরা এমপি বানাই, মন্ত্রী হয়, মন্ত্রী হওয়ার পরে এলাকায় যখন আসে, একটা জেলার যতগুলা অর্গান আছে সমস্ত অর্গানের গাড়িগুলা ওই মন্ত্রীর বহরের সাথে থাকে, রাজনৈতিক নেতাদের গাড়ির বহর থাকে, ছাত্র নেতাদের গাড়ির বহর থাকে। একজন অসুস্থ রোগী সিএনজিতে হাসপাতালে যাবে, হাসপাতালে যাইতে পারে না, ওই পুলিশ এক সাইড করে রাখে। তাহলে কেমনে জনগণ দেশের মালিক? ধন্যবাদ ধন্যবাদ। রাজনৈতিক নেতাদের উপরে আমি খুব ঝাললেন যে মানুষ কিভাবে, জনগণ কিভাবে দেশের মালিক হন। আজকে কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন যে আপনারাই দেশের মালিক, আপনারাই সিদ্ধান্ত নেবেন। আমি তো আজাদ মজুমদার আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন নিয়ে যে প্রশ্ন করেছে, এই যে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারকে তিনি বেশ গুরুত্ব দিয়েছেন যে সংস্কারটা আসলে করতে হবে, আমাদের প্রয়োজন। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি বলি, আমি একদম নামই বলি, বড় দল বিএনপি, তারা কিন্তু অন্য সংস্কারগুলোর গুরুত্ব কম দিয়ে তারা বলছে নির্বাচনটা যত দ্রুত দেয় সেটি তারা দাবি করছে। এখানে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে নির্বাচন কেন্দ্রিক দাবি বা দ্রুত নির্বাচন দেওয়ার দাবি, এই বিষয়টা নিয়ে কি সরকার কোনো রকম চাপে আছে? না, মোটেও চাপে নেই। প্রথম কথা হলো আপনাদের কথার মধ্যে একটা গ্রে এরিয়া আছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সবাই বলছেন, কিন্তু যৌক্তিক সময়টা কত এটা তো কেউ বলছেন না। আমরাও জানি না আসলে। কিন্তু আমার দিক থেকে বললাম, যারা বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, যৌক্তিক সময়টা ওনারা বলুক সরকারকে। সরকারের সাথে তো আলোচনার সুযোগ আছে প্রতিনিয়ত। সেই আলোচনাটা করার জন্যই সরকার বলেছে বারবার যে সংস্কার কমিশনগুলো তার কাজ করবে, কাজ চলাকালীনও তারা রাজনৈতিক দলগুলোর কাছে আসবে, কাজ শেষেও সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তারপর একটা ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে, যেই সিদ্ধান্তটাই হোক সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হবে। তখনই আসলে বোঝা যাবে যে রাজনৈতিক দলগুলো আসলে কোন সময়টাকে যৌক্তিক সময় মনে করছে। তো এই বিষয়গুলো যখন স্পষ্ট হবে তখন আর এগুলো নিয়ে আসলে খুব বেশি বিতর্কের প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। তাহলে বলছেন যে নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের আসলে চাপে নেই? না, সরকার তো সরকারের কাজ করছে। আচ্ছা, সরকারের মতো করে চেষ্টা করছে, এবং সরকার এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকেও অনবোর্ড করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করেছে। অনেক রাজনৈতিক দল যারা রাজনীতি করেন, নির্বাচন তাদের একটা লক্ষ্য, তারা তো নির্বাচন চাইবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা নিয়ে শঙ্কিত হওয়ারও কিছু নাই বা এটা নিয়ে বিব্রত হওয়ারও কিছু নেই। নির্বাচন রাজনৈতিক দলগুলোর খুব স্বাভাবিক চাওয়া, তারা চাইবেন। এখন এই নির্বাচনটা যাতে ঠিক মতো হয়, নির্বাচনটাকে যেন কোনো একটা রাজনৈতিক দল তার একক সম্পত্তি তৈরি করতে না পারে, সেটা যে দলই হোক, সেটা অতীতে যেভাবে করেছে সেটা যাতে ভবিষ্যতে তার কোনোভাবে পুনরাবৃত্তি না হয়,
তার জন্যই কিন্তু এই চেষ্টাগুলো করা হচ্ছে। এই চেষ্টাগুলো আসলে মানুষের জন্য সার্বিকভাবে সিস্টেমটাকে ঠিক করার জন্য, এবং এই সিস্টেমটা ঠিক করার জন্য রাজনৈতিক দলগুলোই কিন্তু সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং সহযোগিতা তারা এখন পর্যন্ত করেও আসছে। এবং এই যেহেতু তারা সহযোগিতা করছে এবং সরকারের দিক থেকে, তাহলে আর চাপ বোধ করার তো আমি কোনো প্রয়োজন বা কারণ দেখছি না। জি, আরেকজন দর্শক আছে, একটু ফোনটা নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আলামিন, রংপুর মিঠাপুকুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে 2 দফা উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানো হলো। উপদেষ্টা পরিষদের কাঠামো বাড়ানোটা সরকার পরিচালনার ক্ষেত্রে কতটা গতি আনবে, এবং সর্বশেষ যে 2 জন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সমন্বয়কদের মধ্যে একটা মতানৈক্য, সমন্বয়করা বলছেন আমাদের সরকার কোনো পরামর্শ ছাড়াই উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। সেক্ষেত্রে ছাত্র নেতাদের সঙ্গে সরকারের কোনো বিরোধিতা বা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। গত কয়েকদিন ধরে যেটি ঘটলো, এক হচ্ছে যে উপদেষ্টা পরিষদ যে বাড়ানো হলো, এতে আপনার কি মনে হয়েছে যে সরকারের যে কাজের যে স্পিড সেটা বাড়বে কিনা বা বেড়েছে কিনা? 2, উপদেষ্টা নিয়ে যে এক ধরনের প্রকাশ্যে বিতর্ক হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক তাদের সঙ্গে সরকারের মধ্যে যে এক ধরনের প্রকাশ্যে বিরোধ আমরা দেখতে পাচ্ছি, বা যদি বলি বাকবিতণ্ডায় দেখতে পাচ্ছি, সেটি কি তাদের মধ্যে একটা বিরোধের সূচনা হিসেবে আপনি দেখছেন কিনা? আচ্ছা, আমাকে যদি সুযোগ দেন এই প্রশ্নটা বোধহয় না, তাকে জিজ্ঞেস করব আপনাকে। না, আমি বলছি কি, আগে জাহাঙ্গীর সাহেব যেটা বলেছে ওইটা যদি আচ্ছা, মানুষের আমি একটু তাহলে 2 কথা বলে এটা ছোট ছোট করে বলি। কারণ আসলে আমি মনে করি যে, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জাহাঙ্গীর সাহেব যেটা কোশ্চেন করেছে আমাকে ধরে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই প্রশ্নের উত্তর এবং সমাধান হলে বহু কিছু সমাধান হয়। জনগণ দেশের মালিক। প্রথমে এক কথা বলে দিই যে জনগণ মালিক কাগজে কলমে আছে, প্রতিষ্ঠিত হচ্ছে না। তার একটা বড় কারণ আমরা জনগণ, আমি কাউকে দোষ না, আমি আমাকে দোষ দিচ্ছি, আমরা কিন্তু আমাদের ক্ষমতাটা বুঝি না। ক্ষমতা বুঝি না এই কারণে ভোট হয়, দেখা গেল যে লুটপাট করবে তাকেই ভোট দিচ্ছি। যে আইন হচ্ছে সেই আইনই হয়তো লুটপাটের আইন, আমরা কিন্তু জনগণের সমর্থন নিয়েই সেটা করছি। যেমন আমি ছোট উদাহরণ দিই, দেখেন আমাদের সংবিধানে নানা জটিলতা আছে, অসম্পূর্ণ এই সংবিধান সম্পূর্ণ করতে হবে অন্য আলোচনা। এই সংবিধানে কিন্তু অনুপার্জিত আয় ভোগ করার কোনো অধিকার নেই। কিন্তু আপনি বলেন যে লুটপাটের রাজত্ব হয় কিভাবে? এই অর্থনীতিটা যখন লুটপাটের ধারায় থাকে তখনই এইটা হয়। আপনি দেখেন এই যে মন্ত্রীরা, উনি যে কথা বলেন খুবই কারেক্টলি বলছে, তাহলে এখানে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যারা এমপি হন তারা কিন্তু আইন প্রণয়ন, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করবেন। আমাদের যে স্থানীয় সরকার পরিষদ আছে, কাগজে কলমে আছে, ওটা শক্তিশালী না। তাদের যদি আমরা ঠিকমতো তার অধিকারটা দিতে পারি, তাহলে দেখবেন জনগণের সাথে তার জবাবদিহিতার জায়গায় কিন্তু চলে যাবে। আমি আর বাড়ালাম না। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। কিছু ব্যত্যয় আছে বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে, সমস্যা যেটা আছে, আমরা বা এই সংগঠনগুলো আগের সরকার একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখন এই যে সংস্কার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার কি কি করণীয় নির্ধারণ করতে হবে, করে যতটুকু পারেন এই সরকার শুরু করবেন, বাকিটা এমন সরকারকে জনগণকে নির্বাচিত করতে হবে যারা ওই কাজটা করবেন। তাহলে আপনি এই দুর্বৃত্তায়িত্ব দূর করতে পারবেন। এইখানে আমার একটা প্রশ্ন, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন। বর্তমান সরকারটা সংস্কার করে দিয়ে গেল বা সংস্কারটা রূপরেখা দিয়ে গেল, রাজনীতিবিদরা আবার যখন ক্ষমতায় আসবেন তারা কি তখন সেই সংস্কার বা সেই রূপরেখা মানবেন? এতদিন ধরে তো আমাদের অভিজ্ঞতা ভালো না। এইটা মানবে কি মানবে না, কোন দল আসতেছে তার লক্ষ্য কি, তার উপরে নির্ভর করে। আচ্ছা, 1 2 নম্বর, সাধারণভাবে মানুষ বলে দিতে পারে মানবে না, তার একটা কারণ আছে। আমি দায়িত্বের কথাটা বলছি। 90-এ আমরা কিচ্ছু না, সামান্য কয়েকটা কথা বলেছিলাম। আমি মনে করাই দিই, কথাটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 90-এ যে 3 জোটের রূপরেখা, যেখানে বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি সবাই স্বাক্ষর করেছিল, সেইখানে ছিল আমরা একটা এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলব, দক্ষ নির্বাচন ব্যবস্থা। কেউ গড়ে তোলেনি, বরঞ্চ ধ্বংস করেছি। কথা ছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনর্প্রতিষ্ঠা করব, কেউ করেনি। এইটাকে বিজনেস করা হয়েছে, মুক্তিযুদ্ধকে অপব্যবহার করা হয়েছে, আবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকেও সুযোগ দেওয়া হয়েছে। 3, কথা ছিল যে আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, যদি কেউ সাম্প্রদায়িকতা প্রচার প্রপাগান্ডা করে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। সব দল কিন্তু, আওয়ামী লীগ, বিএনপি সহ, কেউ কথা রক্ষা করেনি। 4, এই কথাটা ছিল, আমি এইটাই শেষ আমার, যে আমাদের মধ্যে যদি কোনো সংকট হয় আলাপ আলোচনা করে মীমাংসা করব। কিন্তু কি দেখছি, ক্ষমতার আধিপত্য এরকমের। তাহলে এই যে অভিজ্ঞতা, তবে আমি মনে করি এইবার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, আগামীতে যেই আসুক আগের মতো উপেক্ষা করতে পারবে না। কিন্তু অন্তত পক্ষে যদি সংগঠন কি কি করতে হবে, আমরা যদি ঐক্যমত্য হয়ে ডিসিশন নেই,
আমি জনগণকে বলবো এরপরে যে ক্ষমতায় আসবে যদি সেইটাকে রক্ষা না করে তাহলে জনগণ আরেকটা কি বলে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে বাধ্য করতে হবে অথবা তাকে বিদায় করতে হবে। এই ধারা বিবেচনা করা ছাড়া আর কোনো বারবার শুধু গণঅভ্যুত্থানই করতে হবে। হবে। আজাদ মজিদ, আপনার কাছে একটু আসতে চাই, এই দর্শক যে প্রশ্নটা করেছিলেন যেটি রহিম হোসেন প্রিন্স উত্তর দিলেন না, সময় ছিল না। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে এক ধরনের যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কটি আসলে সরকার এবং প্রধান উপদেষ্টার অফিস কিভাবে দেখছে? এটা সরকার স্বাগতম জানাচ্ছে, কারণ জনগণ আগে কথা বলতে পারতো না, কোনো বিষয়ে সরকারের সমালোচনা করতে পারতো না, এখন সমালোচনা করতে পারছে, প্রত্যেকে তার মতামত জানাতে পারছে। আপনার সরকার এটাকে পজিটিভলি নিচ্ছে আরও একটা কারণে, সরকার মনে করে যে এই সরকারটাকে আসলে সবাই ওন করে, রাজনৈতিক দলগুলো ওন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও ওন করে। সো সবাই মানে আশা করে যে উপদেষ্টা নিয়োগ হবে বা সরকারে যারা কাজ করবেন তারা তাদের প্রতিনিধিত্ব করবেন। তো সরকারকে এক ধরনের ব্যালেন্স তো অবশ্যই করতে হয়, এবং এটা সরকার এটা আসলে পজিটিভলি নিচ্ছে এই কারণেই যে সরকার মনে করছে যে প্রত্যেকে এই সরকারের একটা আলাদা আলাদা স্টেক হোল্ডার, প্রত্যেকে সরকারটাকে ওন করে, তার নিজের সরকার মনে করে। সো এবং তারা তাদের মতো করে তাদের মতামত জানাতে পারছে। তারা মানুষ তো আগে সরকারের সমালোচনাই করতে পারতো না, এখন সরকারের সিদ্ধান্ত সমালোচনা করছে। এই যে সমাজে যে ইতিবাচক পরিবর্তন, এই পরিবর্তনটা সরকার মনে করে যে এটা বজায় থাকা উচিত, এবং এটা বজায় থাকলে সরকারও যদি কোনো ভুলভ্রান্তি করে তাহলে সেই ভুলভ্রান্তি ভবিষ্যতে সংশোধনের সুযোগ আসবে। যারা সমালোচনা করছে তারা কিন্তু বলছেন যে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে এই উপদেষ্টার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আলোচনা, কারোর সাথে আলোচনা না করে, এটা যদি বলি যে আসলে এই সবার সাথে আলোচনা করার থিওরি এটা কতটা আসলে বাস্তবসম্মত, এবং আসলে আপনারা আলোচনা করেন কিনা অন্য বিষয় নিয়ে? আসলে এইটা তো প্রধান উপদেষ্টার এখতিয়ার, উনি কাকে সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। উনি নিশ্চয়ই ওনার যারা ক্লোজ সার্কিট আছে, ওনার যারা ঘনিষ্ঠ আছেন বা যাদেরকে উনি প্রয়োজন মনে করেছেন, উনি নিশ্চয়ই আলোচনা করেছেন। এ বিষয়ে আসলে এর বেশি কিছু আমার বলার নেই। আচ্ছা, আপনাকে জানতে চাই যে আলোচনার বিষয়টি, যে এটা কতটা বাস্তবসম্মত, সবার সাথে আলোচনা করতে হবে। পয়েন্টটা খুব গভীরভাবে যদি ভাবি, মানে এই যে যেহেতু জনসমর্থন কোন রাজনৈতিক দলের নাই, এক অর্থে আগের আওয়ামী লীগ এবং তার যারা ক্লোজ অ্যালি ছিল, তার বাইরে তো আছে এতগুলো। সবার সাথে আমাকে ব্যক্তিগতভাবে আমি খোলা মনে যদি বলি, সবার সাথে পরামর্শ করাটা কঠিন। তবে আমি মনে করি যে আপনি যদি বিতর্ক এড়াতে চান তাহলে আপনাকে বুঝ করে নিতে হবে। শব্দটা এটা আমাদের রাজনীতির কথা, একটা বুঝ করতে হয়। সেইটা কার সাথে কখন করবেন সেইটা করা দরকার বলে আমি মনে করি। আমার থার্ড একটা প্রশ্ন এটা বলি, যেটা উনি খুবই আমার বিবেচনায় খুবই চমৎকার উত্তর এই অর্থে দিয়েছেন যে সমালোচনা করা, তার মধ্য দিয়ে যারা উপদেষ্টা হয়েছে তারা হয়তো তাদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে আরও এগিয়ে আসবেন বলে আমি মনে করি। আমার শেষ কথাটা এই পয়েন্টে এরকমই আমি বলতে চাই। দেখুন, আপনি যত বেশি, আমি জানি না এই কথাটাকে মিস ইন্টারপ্রেটও হইতে পারে, কেউ ভুলও বুঝতে পারে, কিন্তু আমার উপস্থিত মতো বলছি, আপনি একটা সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি মেলা ছড়ায় ফেলেন তখন কিন্তু সবাই তার ভাগ চাইবে। দেখেন না এখন নানা যে আমার এখানে চাই, ওখানে চাই, ওখানে চাই। আমি ওই আলোচনাগুলো গেলাম না, কারণ এই ইয়াং পিপল তারা বলছে, আমি ওর মধ্যে ঢুকলাম না। কিন্তু আপনি এই ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। সুতরাং আপনি ভুল করেন, শুদ্ধ করেন, যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের টিমের ঐক্যবদ্ধতা রেখে কষ্ট করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটু ওভারটাইম হয়তো করতে হবে, করে দ্রুততার সাথে আজকে যে কথাটা বলেছেন যে নির্বাচনী ট্রেন্ড শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশন নিয়োগের মধ্য দিয়ে কাজ শুরু হবে, এটা কিন্তু খুবই কারেক্ট বলেছেন। কারণ নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে ফুললি এখতিয়ার তাদের হাতে চলে আসে, যতটুকু এখনো পর্যন্ত তাদের হাতে ক্ষমতা আছে। আর সংস্কার প্রস্তাবে আরও যা যা যুক্ত হবে, আমার মনে হয় ওই ধারাটা ভালো। আমি খালি একটা কথা বলবো ওনাকে সহ, যে যত পারা যায় একটু বিতর্ক এড়ানোর জন্য, কারণ না হলে হবে কি আমরা ওর মধ্যে ঢুকে গেলে আসল কাজ হয় না। কারণ আমরা আপনার কাছে জানতে চাই, আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যে একটা আশঙ্কার কথা বলেছেন, তিনি সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের বিভিন্ন প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা এই মুহূর্তে কার্যকর হচ্ছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না, তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। এই যে একটা আশঙ্কার কথা বলেছেন, সাবধান হতে বলেছেন, এই বিষয়ে আমি যদি একদম সরকার আসলে কি করছে এই বিষয়ে সরকার নিজেও সাবধান, সরকার নিজে সাবধান এবং জনগণকেও সাবধান হতে বলছেন। কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে কীভাবে এই মুভগুলো নেওয়া হচ্ছে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। নানাভাবে নানা ধরনের অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, মানুষ যাতে বিভ্রান্ত হয়। তো এইটা শুধু যে সরকার না, সরকার এটা মনে করে যে সরকারের পাশাপাশি জনগণও যদি সচেতন হয় তাহলে এই জিনিসগুলো এড়ানো যাবে। আমি একটা উদাহরণ দিই আপনার, আজকে পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে আপনার মালামাল এসেছে, পণ্য এসেছে, আমাদের শিল্পের কাঁচামাল এসেছে। তো এই কাঁচামালটা আমরা, সরকার মনে করে যে সব দেশের সাথে সরকার সম্পর্ক রাখতে চায়, ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়, এবং এই জাহাজে কি এসেছে সবাই দেখেছে। কিন্তু এইটাকে কেন্দ্র করে একটা মহল এমনভাবে গুজব ছড়াচ্ছে, মনে হচ্ছে যে দেশে বোধহয় সিভিল ওয়ার লেগেই গেল। তো এই যে এই ধরনের অপপ্রচার, এই যে মিথ্যা, এই যে বিভ্রান্তিকর তথ্য, এগুলো থেকে সরকার মানুষকে সচেতন থাকার কথা বলছে। এই যে গুজব ছড়াচ্ছে, এটা কি মোকাবেলা করতে সরকার কোনোভাবে ব্যর্থ হচ্ছে? না, গুজব ছড়াচ্ছে, সরকার যদি মোকাবেলা করতে ব্যর্থ হতো তাহলে তো সরকার আপনাকে সঠিক তথ্যটা সরকার যদি দেয়, যখন আপনার কেউ যখন গুজব ছড়ায় তখন সরকার তো চেষ্টা করছে যে আপনাকে সঠিক তথ্যটা দিতে, এবং সেই সঠিক তথ্যটা আপনি জানতে পারছেন বলেই তো আপনি সিদ্ধান্তে উপনীত হতে পারছেন এটা আসলে গুজব। আর আপনি যদি সঠিক ইনফরমেশনটা যদি নাই জানতেন তাহলে তো আপনি ওই গুজবটাকেই সত্য হিসেবে ধরে নিতেন। যেহেতু দেশের জনগণ, দেশের মানুষ এখনও এই ধরনের গুজব এবং অপপ্রচার বিশ্বাস করছে না, তাহলে তো আমি মনে করবো যে সরকারের দিক থেকে সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো কাজ করছে। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যাব। সেই প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আশঙ্কার কথাটি বলেছেন যে যারা এই পতিতে যে সরকার আছে তারা নানাভাবে চেষ্টা করছে ফিরে আসার, এবং তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে, জনগণকে তিনি সাবধান থাকতে বলেছেন। এই বিষয়টি আসলে আপনার কাছে কতটা আশঙ্কাজনক মনে হচ্ছে? না, মানে ওড়াই দেওয়ার মতো কথা না, আছে, এটা তো স্বাভাবিক, আমরাও কিন্তু এটা বলছি। আছে কেন আমি একটু আগে বলছি, তবে একেবারে কংক্রিট ফর্মে বলি। প্রথমত হচ্ছে, ধরেন বিদায়ী খালি একটা ব্যক্তি কিন্তু নেয়নি, একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছে, সেই ব্যবস্থার সুবিধাভোগীরা আছে, তারা তো এত সহজে ছেড়ে দেওয়ার কথা না। সুতরাং আর ব্যাখ্যার দরকার নেই। সুতরাং তারা তো চাইবেই ফিরে আসার জায়গায়। এক, দুই নম্বর হচ্ছে, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের সময় অনেক ধরনের অপশক্তি দেশের অভ্যন্তরে গড়ে উঠেছে, তারা সুযোগ নিতে চাইবে। তিন, দেশের বাইরে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো আছে, তারা চাইবে এই সুযোগে, মানে মনে করবে যে একটা পলিটিক্যাল সরকার নেই, নানা ধরনের ঘটনা আছে, আমরা আমাদের আধিপত্য বিস্তারে কাজ করতে পারি কিনা। আর আমাদের চরিত্রে দেখবে যে নানা ধরনের যে ঘটনা আছে, পজিটিভ নেগেটিভ মিলে আছে, তখন নানা মানুষও উন্মুখ হয়ে থাকে এই ধরনের ক্রিমিনালাইজ গ্রুপকে সুযোগ দিতে। সুতরাং প্রতিটা মুহূর্তে আমাদের সজাগ থাকা দরকার। তবে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, জনগণের ঐক্য গড়ে তোলার কাজটা করতে হবে। আপনার কিন্তু রক্ষা কবচ হবে জনগণ, এবং এই সরকারের যে জনসমর্থন আছে এই কাজটা করতে হবে। যার জন্য আমি একটা কথা বলি, এই যে শেষে আবার ওনার কারণেই কোট করছি, এইবারও 5 তারিখে ঠিক যখন শেষ হয়ে যায় তখন আমরা দু একটা কথা যখন বলতে চাইলাম, আমি একটু মজা করে বলি, উনি ছিলেন বলেই বলছি, তখন আমাদের প্রথম আরও কথা বলতে হবে যে না, 2টা কথা না বললে হবে না। তা বললাম যে দেখেন, কোনো বিতর্কিত বিষয়টা আপনাদের দিক থেকে না করা ভালো বলে, এটা উনি তো একটা সিনিয়র লোক, তখন উপদেষ্টা এবং অন্যদের দিকে তাকায় বলেছিলাম 2টা কথা, ইচ্ছা করে এখন বললাম না আমি, কারণ আমি এক কথা বারবার বলতে চাই না। কিন্তু এই কারণে বলছি যে এই যে ঐক্য গড়ে তোলার জন্যে এই সরকারের অনেকগুলো বিষয় আছে যারা অনেক বিতর্কিত কথা নিয়ে আসছে, মনে রাখতে হবে। সুতরাং বাংলাদেশ, ইতিহাস, ঐতিহ্য, এই বিতর্কিত কাজগুলোকে যদি তারা এড়ায় যেতে পারেন তাহলে দেখবেন জাতীয় ঐক্যের ক্ষেত্রে সমস্যা হবে না, তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা যদি থাকে। আমি এইটাকেই রক্ষা কবচ হিসাবে দেখি। আর এই যে কথাগুলো হলো, এখন কিন্তু ইনফরমেশনের থেকে মিস ইনফরমেশন বেশি সব জায়গায় হয়। সুতরাং তার জন্যে ঠিক অত ভালো আমি হয়তো এক কথাই বলতে পারবো না। আমাদেরকে যাতে প্রকৃত ইনফরমেশন পাই, যেটা আজকে বক্তৃতায় অনেক কিছু কিন্তু উনি স্বচ্ছতার কথা বলেছেন, অনেক কিছু হয়তো আমি আরও স্বচ্ছতা দাবি করছি, সেটা অন্য আলোচনা। কিন্তু এই ধরনের প্রতিটি ক্ষেত্রে যদি স্বচ্ছতার জায়গায় আনতে পারি, তার মধ্য দিয়ে যদি ঐক্যর জায়গায় রাখতে পারি, এবং যে প্রশ্নে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, সে আমার দল হোক অন্য দল, কনফিউজ হচ্ছে, তাদের সাথে কথা বলে কনফিউশন দূর করুক, দেখবেন ঐক্যের ধারা চলবে, সেটাই হবে রক্ষা কবচ। আজাদ মজুমদার, আপনার কাছে যাইব যে জনগণ যদি বলি যে কারণে এখন যে 2টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে যদি বলি, একটা হচ্ছে নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা এক ধরনের অস্বস্তি আছে, নিরাপত্তা বোধ কম আগের চেয়ে, এবং আরেকটি হচ্ছে দ্রব্যমূল্য। এই 2টি বিষয় আসলে সরকার চাপে আছে কিনা এই বিষয় 2টি, এবং তারা আসলে কতটা সিরিয়াসলি কাজ করছে? দেখেন, রাষ্ট্র পরিচালনাটাই একটা চাপের বিষয়। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ 18 কোটি, তাদের ভাগ্য নিয়ে কাজ করা, তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা, এটা সহজ কাজ না। এটা এমনিতেই একটা যথেষ্ট চাপের কাজ। তো প্রত্যেকটা ইস্যুই চাপের, শুধু দ্রব্যমূল্য না। তো দ্রব্যমূল্যের বিষয়টা, যেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কিন্তু ওনার ভাষণে বলেছেন যে
ওনার কোনো লুকোছাপা নেই, উনি দ্রব্যমূল্যের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও জানিয়েছেন। শুধু এই পদক্ষেপ না, যে কথাগুলো ভাষণে আসে নাই সেরকম আরও কিছু আমি আপনার সাথে আজকে যোগ করতে পারি। যেমন আজকেও কিন্তু বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা মণ্ডলীর যারা গুরুত্বপূর্ণ সদস্য তারা দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করেছেন, দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রত্যেকটা দ্রব্যের বাজারের কি অবস্থা, স্টক কি, সামনে খাদ্যের স্টক কি, রমজানে কি স্টক হতে পারে, শুল্ক ছাড় দিলে দাম কতটা কমবে, এগুলো নিয়ে আলোচনা করেছেন। এটা নিয়ে সরকার অবশ্যই কনসার্ন, কারণ মানুষের তো সরকারের কাছে প্রত্যাশা আছেই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে একটা কথা বলেছেন যে আমাদের সরকারের একটা অন্যতম বড় কাজ হচ্ছে এখন এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, কারণ আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করতে গেলে দ্রব্যমূল্য অবশ্যই একটা বড় বিষয়। দ্রব্যমূল্য নিয়ে সরকার কাজ করছেন, পণ্যের বাজার পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে এবং প্রতিদিন কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে দ্রব্যমূল্য কমে আসে, এবং দ্রব্যমূল্য কিছু কিছু ক্ষেত্রে এইটার সুফলও কিন্তু এসেছে। আপনি একটা জিনিস আপনাকে আমি বলি, ভাই কিছুক্ষণ আগে আলোচনায় 57 লাখ স্মার্ট কার্ডের কথা বলেছেন। উনি বলেছেন যে রেশন ব্যবস্থা যদি চালু করা যায় সার্বজনীনভাবে ভালো, এটা অবশ্যই ভালো, কিন্তু সরকারের কিছু সক্ষমতার বিষয় আছে। আমাদের টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যার বাজেট হচ্ছে 11,000 কোটি টাকা, মার্কেট ইন্টারভেন করার জন্য সরকারের এটা একটা বড় প্রতিষ্ঠান। এই টিসিবির জনবল হচ্ছে মাত্র 140 জন। 140 জনের মধ্যে পিয়ন, দারোয়ান, ড্রাইভার তারাও আছেন। তো তাদেরকে বাদ দিলে তারা তো আর মার্কেট ইন্টারভেনশন করবেন না। সো মার্কেটের জন্য, জনগণের জন্য যে কাজ করবেন সেই জনবলটা কতজন, এই টিসিবির এই জনবলটা কিন্তু এটা এমন না যে এই সরকার এটা করেছে, এটা ইচ্ছে করে টিসিবির মতো একটা কার্যকর প্রতিষ্ঠান যারা মার্কেট ইন্টারভেন করতে পারতো, এটা কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য ইচ্ছে করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে আরও ইফেক্টিভলি কীভাবে জনগণকে সার্ভিস দেওয়া যায়, সরকার কিন্তু সেই চেষ্টাটা নিত্য করছে, কিন্তু এইটা একটু সময় সাপেক্ষ বিষয়। আপনি চাইলেই ওভারনাইট টিসিবির খোলঞ্চে বদলে ফেলতে পারবেন না। এবং আরও যেসব কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলো শর্ট টার্মে নেওয়া যায়, সেই পদক্ষেপগুলো কিন্তু সরকার নিচ্ছে। অনেকগুলো পণ্যে এখন কিন্তু শুল্ক প্রায় শূন্য এসেছে। দেশের যে অর্থনীতির যে অবস্থা, আমাদের আগের সরকার যে অবস্থায় দেশের অর্থনীতিকে রেখে গেছে, সেখান থেকে সরকারের জন্য কিন্তু কর ছাড় দেওয়াটা খুব কঠিন বিষয়, কারণ সরকারকে তো দেশটা চালাতে হয়। তারপরেও শুধুমাত্র জনগণের কথা বিবেচনা করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে রাখে, তাতে অনেকগুলো পণ্যতে আসলে শুল্ক এখন একেবারে শূন্য নেমে এসেছে। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার। সময় শেষ হয়ে গেছে। দর্শক, নিউজ আর এক্সট্রা আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিনেজের সঙ্গে থাকবেন।